স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানী নয়াপল্টনে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরকম অনেক বহু প্রথমের সাক্ষী তারেক রহমান, যার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী হয়েও দীর্ঘ গাড়িবহর ছাড়া ট্রাফিক আইন মেনে অফিস করা, সরকারি গাড়ির বদলে নিজস্ব যাতায়াত, সংসদে 2/3 আসন পাওয়ার পরও তারেক রহমান ছুটে গেছেন সংসদের দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। তার এই উদারতা দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে। প্রশংসায় ভাসছেন ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি সহ প্রায় 28টি পদক্ষেপ গ্রহণ করা নিয়েও। এর আগে গত 17 ফেব্রুয়ারি যখন বিএনপি ক্ষমতা গ্রহণ করলো, তখন সর্বমহলে উচ্চারিত হচ্ছে 23 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করা বিএনপির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই বিএনপি 1 মাস যেতে না যেতেই কোন জাদুর বলে তাদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সমর্থ হলো। আগামী 5 বছরও কি এই ধারা অব্যাহত রাখতে পারবে বিএনপি সরকার? প্রযত্নে বাংলাদেশের আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব AAM সালেহ শিবলি। সালেহ শিবলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রযত্নে বাংলাদেশে। যেটি বলছিলাম যে ঠিক 17 মার্চ অর্থাৎ বিগত 17 মার্চ এই সরকার 1 মাস অতিক্রম করেছে এবং ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে অর্থাৎ যেই সময়টাতে বিএনপি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিল, সেই সময় অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দলের ছিলেন তাদের অনেকেই বলতে শোনা গেছে ভীষণ কঠিন একটা সময় এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে বিএনপিকে, এবং আপনারা যা কিছু নির্বাচনী প্রত্যাশার কথা বলেছেন, জিতলে আপনারা যা কিছু করবেন সেগুলো আপনার জন্য খুবই কঠিন হবে দৃশ্যমান করতে। কিন্তু বিএনপি কিন্তু দেখিয়ে দিয়েছে, বিএনপি অনেক কিছু ইতিমধ্যে দৃশ্যমান করেছে। ঠিক কোন জাদুর বলে এই জায়গাগুলোতে আপনারা দৃশ্যমান করতে পারলেন? আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। আসলে বিষয়টা জাদু নয়। আমার কাছে মনে হয়েছে যে ইতিমধ্যেই সরকার প্রমাণ করেছেন, প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সব কিছু সম্ভব। প্রথম কথা হচ্ছে, বিএনপি যখন যাত্রা শুরু করেছিল সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের কাছে দলীয় ইশতেহার ঘোষণা করেছিল। সেখানে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো জেনে, মানুষের সমস্যাগুলি বুঝে যে কোন জায়গাটাতে অ্যাড্রেস করতে হবে, সেভাবে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্ল্যান তৈরি করেছিলেন। এবং আমি মনে হয় একটু এই প্রসঙ্গে বলতে পারি যে উনি যখন 25 ডিসেম্বর দেশে ফিরেছেন, উনি ওনার প্রথম বক্তব্যে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সো আসলেই যেহেতু ওনার প্ল্যান ছিল এবং সেই প্ল্যান থাকার কারণেই, উনি প্রস্তুত থাকার কারণেই আজকে যতগুলি প্রতিশ্রুতি আছে সবগুলি প্রতিশ্রুতি কিন্তু উনি ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এই প্রসঙ্গে মনে হয় আমি একটু বলতে পারি, গতকাল যে আমাদের আলোচনা সভা ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, তো সেখানে প্রধানমন্ত্রী ওনার বক্তব্যের শেষে একটা কথা বলেছেন এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক যে আমরা সবাই মিলে ভালো থাকবো। সমাজের একটি অংশ নয়, আমরা সবাই মিলে ভালো থাকবো। এই যে সবাই মিলে ভালো থাকা, তাহলে সবাই মিলে ভালো থাকলে আমরা কীভাবে ভালো থাকবো? তো যেভাবে সবাই মিলে ভালো থাকা যায়, প্রধানমন্ত্রী আসলে সেই কাজগুলোই করছেন। এই কারণে উনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চিহ্নিত করে করে কার কোন জায়গাটা সমস্যা, কোন সেক্টরে কী সমস্যা, কোন শ্রেণীর মানুষগুলির কী সমস্যা, সেগুলি আইডেন্টিফাই করে উনি চেষ্টা করছেন বাস্তবায়ন করার জন্য। আমার কাছে মনে হয়, এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা জাদুর মন্ত্র না, আসলে এটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। যে রাজনৈতিক সদিচ্ছার কথা আপনি বলেছেন, শুরুতে আমি যেটি বলছিলাম, অনেক প্রথমের সাক্ষী আমরা হয়েছি। রাজনৈতিক সদিচ্ছা কিংবা রাজনৈতিকভাবে আসলে যে আন্তরিকতার একটা লম্বা সময় পর্যন্ত বাংলাদেশে আমরা অভাব দেখেছি, সেই অভাবটা হয়তো প্রধানমন্ত্রী পূরণ করার চেষ্টা করেছেন। তিনি বিরোধী রাজনৈতিক দল সহ সবচেয়ে কম ভোটে যারা নিয়ে এবারে সংসদে এসেছেন সেই দলটির নেতার সাথেও দেখা করতে গেছেন। সেই সাথে তিনি সময়ানুবর্তিতা কিংবা তিনি যখন বের হচ্ছেন ট্রাফিক সিগন্যাল মেনে তিনি কাজে যাচ্ছেন, কিংবা আসলে ঠিক যেই পোশাক পরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করছেন, সেটিও বেশ আলোচিত হচ্ছে। সব আলোচনার সাথে কিছু সমালোচনাও থাকে। ঠিক যেই মুহূর্তটাতে আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, বাংলাদেশের যেই অবস্থা, সেই অবস্থার জায়গাটিতে নানান ইস্যু নিয়ে আসলে আপনাদের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো আসলে কিভাবে পরিবর্তন হলো, দলীয়ভাবে আসলে সেই ভিসিগুলো নিয়োগ হয়েছেন কিনা, কিংবা আসলে বেশ কিছু অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসনিক দায়িত্ব দেওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেগুলো নিয়ে কি বলতে চান? না, প্রথম কথা হচ্ছে, দেখেন, আপনি যে কাজ করতে যাবেন সে কাজে তো সমালোচনা হবে, আলোচনা হবে। অনেকেই শুনেছি এই কথাগুলি, কেউ কেউ বলেছেন যে আমরা কি কারণে কয়েকটি বিভিন্ন জেলা প্রশাসক বলেন কিংবা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অনির্বাচিত যারা, তাদেরকে বলেছেন। বিষয়টা আসলে দেখার বিষয়, বোঝার বিষয়। যখন নির্বাচন হবে সেই সময়টা তো অবশ্যই সরকার নির্বাচনের মাধ্যমে যাবে,
তার আগে যে সময়টা, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা তো মানুষ তার সেবা পাবে। প্রধানমন্ত্রী যে কাজগুলি করছেন, ফ্যামিলি কার্ডের কথা বলেন, কিংবা অন্যান্য যে কাজগুলো আমরা জনসেবামূলক কাজগুলো করছি, এই কাজগুলো সার্ভ করতে হলে কাউকে না কাউকে সার্ভ তো করতে হবে। তাহলে কারা করবেন? তাহলে এই মানুষগুলি করবেন যে মানুষগুলিকে প্রধানমন্ত্রী মনে করেছেন যে এই মানুষগুলো যোগ্য, ওনার যে প্ল্যান আছে প্ল্যান বাস্তবায়ন করার জন্য এই মানুষগুলি করতে পারবে। এই জন্য উনি এই মানুষগুলোকে দায়িত্ব দিয়েছেন যে তারা এই দায়িত্বটা পালন করবেন। এরপরে যখন নির্বাচন হবে তখন নির্বাচন হবে। আমরা তো এই কথা বলছি না, সরকারি কথা বলছি না যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে না, নির্বাচন যথাসময় হবে এবং এই সময়ই কাজটা করছেন। এবং আমার ধারণা যে যদি মানুষ একটু সময় যদি নেই, তাহলে সরকারকে যদি মানুষের যদি জনগণের যদি সরকারের উপর আস্থা থাকে, তাহলে আমরা মনে করি আরো অল্প সময়ের মধ্যেই যাদেরকে বসিয়েছেন তাদের কাছ থেকে সেই সেবাটা পাবেন। এবং আসলে আপনি যেটি শুরুতে বলছিলেন যে প্রধানমন্ত্রী শুরুতেই বাংলাদেশে ফিরে এসে একটি কথা বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যানটাকে আসলে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সেই বাস্তবায়নের ক্ষেত্রে তিনি বেশ কিছু কিন্তু কর্মযজ্ঞ গ্রহণ করেছেন, 28 দিনে 28টি পদক্ষেপ, সেটিকে আসলে সবাই এক ধরনের অভূতপূর্ব কর্মযজ্ঞ হিসেবে দেখেছে। কিন্তু সেখানেও আমি যদি বলি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা আপনাদের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডকে সবাই ট্রাম্প কার্ড বলার চেষ্টা করেছে, সেটি আসলে খুব কম সময়ে আপনারা দেওয়া শুরু করতে পেরেছেন, সেটিও আসলে নানানভাবে আলোচিত হয়েছে। সামনে যে প্রত্যাশাগুলো আপনারা রেখেছেন জনগণের উদ্দেশ্যে, সেই প্রত্যাশাগুলো পূরণে আপনারা কতখানি সহযোগিতা পাবেন বিরোধী দলগুলোর? তারা আসলে, আমরা যে রাজনৈতিক জায়গাটিতে এক হয়ে দাঁড়ানোর কথা বলার চেষ্টা করছিলাম, সেটি কি আপনারা পেয়েছেন এখনো পর্যন্ত এই 1 মাসে? এটা তো জনগণ মূল্যায়ন করবে। আপনারা যারা জনমত গঠন করছেন কিংবা জনগণের মতামতগুলোর প্রতিফলন আপনাদের মাধ্যমে ফুটে উঠেছে, এটা আপনার ভালো বলতে পারবেন। আমার কাছে তো মনে হচ্ছে সরকারের দিক থেকে শুরু থেকেই কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি কারো ব্যাপারে নেই। আবার বিরোধী দলীয় নেতাকে আমরা শুরুর দিকে এটিও বলতে শুনেছি, ফ্যামিলি কার্ড ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধনও করেছেন যে এই ধরনের স্বপ্নই থেকে যাবে, আসলে ফ্যামিলি কার্ড কখনো বাস্তবায়ন হবে না। এখন বিরোধী দলীয় নেতা কেন এই কথা বলেছেন এটা তিনি ভালো বলতে পারবেন। দেখেন, প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, উনি চান যে সবাই মিলেমিশে কাজটা করি, এবং যেহেতু জনগণের প্রতি ওনার যে কমিটমেন্ট আছে, প্রথম বলে আমরা আসলে ফ্যামিলি কার্ডটা নিয়ে, যে ফ্যামিলি কার্ডটা কি, ফ্যামিলি কার্ডটা মূল জায়গাটা ছিল যে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, এই প্রত্যেকটা পরিবারের যে নারী প্রধান আছে তার নামে একটা ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই ফ্যামিলি কার্ডটা শুধুমাত্র যে একটা অর্থনৈতিক সহায়তা, এটা বিষয় না, কিন্তু এটা হচ্ছে, আমরা মনে করি, সরকার মনে করে, প্রধানমন্ত্রী মনে করেন, এটা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। এই ফ্যামিলি কার্ডটাকে মনে করা হচ্ছে যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। তাহলে এই কার্ডটা কারা পাবে? এই কার্ডটা 4 কোটি পরিবারের নারী প্রধান পাবেন। কিন্তু এই কার্ডটা দেওয়ার পরে সবাই একসঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পাবেন বিষয়টা এটা না। এখানে দরিদ্র, হতদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন এদেরকে টার্গেট করে কার্ডটা দেওয়া হবে, প্রত্যেকেই পাবেন। এবার আমার মনে আছে যে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমার ফ্যামিলিও একটা কার্ড পাবে, পুরো বাংলাদেশকেই ফ্যামিলি কার্ডের আওতায় করা হবে। কিন্তু দেয়া হবে কাদেরকে? সহযোগিতার শুরুতে সহায়তাটা সবাইকে দেওয়া হবে না। আবার সেটি নিয়ে তো অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে এখনো আপনাদেরকে। আসলে দলীয় লোকেরাই এই ধরনের সুবিধাগুলো বেশি পাবে কিনা, আপনারা স্বচ্ছতা রাখবেন কিনা এই ধরনের কাজ? না, এটা হয়তো এই কারণে হতে পারে যে আমরা মানুষের কাছে হয়তো কিভাবে যাবে এই জায়গাটা হয়তো আমরা ক্লিয়ার করতে পারিনি মনে হয়। এটার সাথে দলের তো কোনো সম্পর্ক নাই, দলের সম্পর্ক নাই হচ্ছে অবশ্যই দলীয় ইশতেহার যেহেতু এটা ছিল সেদিক থেকে দলের সম্পর্ক আছে, কিন্তু এই কার্ডটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দলের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে প্রশাসনিক যে ইউনিটগুলো আছে তারা একটা প্রসেসের মাধ্যমে এই কোন ফ্যামিলি পাবে, কারা পাবে, এবং একটা নীতিমালা আছে যে কোন ফ্যামিলির কারা পাবে। সেখানে যেই ফ্যামিলি পাবে, এমন হতে পারে যে এই ফ্যামিলিটা ভিন্ন দলে, দ্যাট মিনস বিএনপি করছে না, অন্য কোনো দলের অন্য কোনো মতের মানুষের ওই ফ্যামিলিটা সাপোর্ট করছে। কিন্তু আমরা ওই কোন দল, যে নীতিমালা, যে প্রশ্নমালা কোশ্চেনে তৈরি করা হয়েছে যে কোন কোন পরিবারকে এখানে টার্গেট করা হবে, চিহ্নিত করা হবে, সেখানে কিন্তু দল, সে কে কোন দল করে সেটা রাখা হয়নি। রাখা হয়েছে যে তার মাসিক আর্নিং কত, তার ফ্যামিলিতে কতজন সদস্য আছে, রাজনীতিকরণ কিংবা দলীয়করণ না, এখানে কোনো সুযোগই নেই। তার মিস হচ্ছে কোনো দলের কারো হাতে দেওয়া হচ্ছে না, কোনো এমপির হাতে দেওয়া হচ্ছে না, কোনো মন্ত্রীর হাতে দেওয়া হচ্ছে না, কোনো লোকাল পলিটিক্যাল লিডারদের কাছে দেওয়া হচ্ছে না, এমন কোনো দেওয়া হচ্ছে না, কারো দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? যাতে করে এটা নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে, কোনো দুর্নীতি কিংবা কোনো কিছু যেন না হয়। সো নর্মালি করা হচ্ছে। ফলে আপনি হয়তো দেখবেন যে যারা কার্ড পেয়েছে, এমন হতে পারে যে যেই ফ্যামিলিটা কার্ড পেয়েছে তারা বিএনপির সমর্থক নাও হতে পারে,
কারণ সরকার এটাকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে বিএনপি হিসেবে দেখছেন না, উনি দেখছেন যে এবং দেশের তিনি কিন্তু হিসাবে। নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা Right. দেন নাই, কিংবা যারা Right. কেউই কোনো ভোটই দেন নাই, Right. তারা সবাই এখন ওনার Right. জনগণ, সবাই মিলেই বাংলাদেশ। সেই জায়গাটিতে সংসদে আসলে যে দলটি এখন বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা হিসেবে পালন করছে, তাদেরকে নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনারও আসলে বিস্তর আছে। সেই জায়গাটিতে আমি যদি একটু আসি, তারা অনেকেই বলেছেন যে সংবিধানের এক অংশ মানছে বিএনপি, আরেক অংশ মানছে না। সেটি যদি আমি অধ্যাদেশের জায়গাটিতে যাই, এবং তারা হুমকিও দিয়েছেন, তারা এটিও বলেছেন যদি এক অংশ মানা হয়, আরেক অংশ মানা না হয়, তারা আবারও রাজপথে নামবেন। একটা লম্বা সময় আপনারা আসলে রাজপথে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন। এখন যখন বিরোধী দল এই হুমকিগুলো দিচ্ছে, বিএনপি আসলে কিভাবে মোকাবেলা করার চেষ্টা করছে? না, প্রথম কথা হচ্ছে যে সংসদের কথা, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে সংসদ অধিবেশনে একটা কথা বলেছে, খেয়াল করবেন, উনি বলেছেন আমরা রাজনীতির কেন্দ্রবিন্দু করতে চাই সংসদকে, আমরা এই জায়গাতে এই সংসদকেই যুক্তিতর্ক, সারিত যুক্তিতর্ক দিয়ে প্রত্যেকের কথাগুলি বলবেন, এই কথাগুলি বলতে চাই। তা আমার ধারণা যদি বিরোধী দল যদি মনে করে যে তাদের কোনো কিছু বলার আছে, কোনো কিছু চাওয়ার আছে, সংসদের কাছে বলার আছে, মানুষের পক্ষে কথা বলার আছে, তারা কথা বলবেন। এরপরে যদি মনে করে যে না, সংসদ তাদের সেই কথাগুলো শুনছে না কিংবা বাস্তবায়ন করছে না, অবশ্যই রাজপথে যাওয়া তাদের অধিকার আছে। এটা তো হুমকি ধুমকির কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যদি জনগণের স্বার্থে যদি তারা ভালো কিছু করতে চায় তো করতে পারে, তাদের সেই অধিকার তো আছে। এবং এই বাংলাদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে সবাই সবার মতন করে স্বাধীনতা আছে, সবাই নিজেদের মত প্রকাশ করতে পারবেন। সেই জায়গাটিতে যেটি শুরুতে বলছিলাম যে বিরোধী যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে সংসদে আছে, তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়তো আছে মুক্তিযুদ্ধের ইস্যুতে। এবং 2001 সালের পর তারা দ্বিতীয়বারের মতন জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে আসলে তাদের এক ধরনের দ্বিচারিতার প্রসঙ্গ উঠছে বারবার। অনেকেই বলার চেষ্টা করছেন যে তারা মুক্তিযুদ্ধের বিরোধীদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি, কিন্তু সেই দিকটাতে আবার তারা স্বাধীনতার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে কথা বলছেন। আবার আরেকটি জায়গায় তারা নানান সময় ধর্মীয় দৃষ্টিভঙ্গিরও দোহাই দিচ্ছেন। এই জায়গাটা আসলে আপনাদের জন্য ঠিক করাটা সরকারি দল হিসেবে একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে কিনা? আমার তো মনে হয় এটা সরকারি দলের চ্যালেঞ্জ হওয়ার কোনো কিছু না। একটা দল এই বাংলাদেশে রাজনীতি করছে, যারা বাংলাদেশের যে জন্মযুদ্ধ এর বিরোধিতা করেছে, এরপরে করে তারা আবার এই বাংলাদেশে রাজনীতি করছে। তো রাজনীতি করছে কাদের সঙ্গে, কাদেরকে নিয়ে রাজনীতি করছে? জনগণের সামনে তো করছে। তো জনগণ তাদেরকে কিভাবে দেখছে, এটা তারা জনগণের কাছে যাচ্ছে, ভোট চাইছে, তাদের দাবি দাওয়াগুলি করছে, আদায় করছে। একদিন আমরা তাদেরকে হয়তো অনেক সময় তাদেরকে দেখা যায়নি শহীদ মিনারে, তাদেরকে দেখা যায়নি স্মৃতিসৌধে, এখন তারা যাচ্ছে। সো আমার কাছে মনে হয় কি, এই বিষয়গুলো জনগণই দিনের শেষে সিদ্ধান্ত নেবে যে তারা তাদেরকে কি করবে। রাজনৈতিক দল হিসেবে মনে হয় আমাদের এখানে কিছু করার, খুব বেশি কিছু করার নেই। করার নেই মানে আমরা করতে চাইছি না। রাজনৈতিক দল হিসেবে তারা তাদের নীতি আদর্শর মতন রাজনীতি করার সুযোগ বাংলাদেশে পাচ্ছেন। রাজনীতির দিকে যদি আমি আবারও তাকাই, এই মুহূর্তে হয়তো সবচেয়ে বেশি আলোচিত বিষয় অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যার মধ্যে 20টিতে এখনো একমত হতে পারেননি আপনারা। জামায়াত ইসলামী দাবি করছে যে এই 20টি বিষয়ের মধ্যে গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব রয়েছে। বিশেষ কমিটি সভাপতি সরকারি দলের সংসদ সদস্য সেটি বলেছেন যে তারা গণভোট অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করেননি, কিন্তু গণভোট নিয়ে এক ধরনের অবস্থানের আমরা দেখতে পাচ্ছি দুটি দল আসলে দুই দিকে চলে যাচ্ছে। এই অবস্থানের ব্যাখ্যাটা আসলে কি? প্রথম কথা হচ্ছে, আমি এই প্রশ্নটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমার দেয়া ঠিক হবে না। সংসদকে যারা, আমার ধারণা, আইনমন্ত্রী দিতে পারেন, চিফ হুইপ দিতে পারেন, সংসদ থেকে তারা দিতে পারেন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তবে আমি এটার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলছি, যে জায়গাটা আমার মনে হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উনি কিন্তু এই বিষয়ে একটা কথা বলেছেন যে না, বিরোধী দলগুলো যেভাবে কথাগুলি বলছে গণভোট নিয়ে, আমরা আসলে এটার কোনো কিছুর আমরা বিরোধিতা করছি না। বরং তারা যদি মনে করে যে বিএনপি কোনো জায়গায় সংবিধান বিরোধী কোনো ভূমিকা রেখেছে, তারা স্পেসিফিক এটা নিয়ে সংসদে আলোচনা করতে পারে। আমার তো যেটা দেখেছি, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উনি বলেছেন যে ইয়েস, সমস্ত যে কোনো বিরোধী দলের যে কোনো ইস্যু তারা সংসদে আলোচনা করবে। তারা যেই কথাটা আপনি বলেছেন, এটা যদি আর কথা বলতে চায় সংসদে কথা বলবে, অসুবিধাটা কি? এই যে আপনি সংসদে কথা বলার কথা বলছেন, এবারের নির্বাচনটা তো বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য নির্বাচন ছিল, এবং এই নির্বাচনটি একটা দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে আমরা এই নির্বাচন পেয়েছি। সেই নির্বাচনে যখন প্রচারণা চলছিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ সংসদে আমরা দেখতে পাচ্ছি নানানভাবে সরকার দলের সাথে বিরোধী দলের এক ধরনের বাকযুদ্ধ চলছে। এই বাকযুদ্ধটা আসলে দুটো রাজনৈতিক দলের মাঝে দূরত্বটাও বাড়াচ্ছে কিনা? একটা সময় আপনারা দীর্ঘ সময় রাজনৈতিক মিত্র ছিলেন, অর্থাৎ জামায়াত ইসলামী এবং বিএনপি, এরপরে একটা দূরত্ব ছিল এবং এখন সেই
দুটো দল রাজনৈতিকভাবে সংসদে বিরোধী দল, বাকযুদ্ধ চলছে সেই নির্বাচনী প্রচারণা থেকে। এখনো আমরা সংসদে সেই বাকযুদ্ধ দেখতে পাচ্ছি, নানান ইস্যু নিয়ে আলোচনা সমালোচনাও আছে। এই দূরত্বটা আসলে বাড়তে থাকবে নাকি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেই সৌহার্দ্য দেখিয়েছেন রাজনীতিতে, আসলে যেই এক জায়গায় এসে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করার কথা ভেবেছেন, সেখানে আসলে আমরা আসতে পারবো? না, বাকযুদ্ধ বাড়া কমা ডিপেন্ড করছে ইস্যুর উপরে। আমি তো মনে করি যদি বাকযুদ্ধ হয় সেটা তো খুবই পজিটিভ একটা বিষয়। বাংলাদেশে তো এই বাকযুদ্ধ ছিল না বলেই এই প্রত্যেকে মানুষ, তার প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্যক্তি মানুষ, প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন, আমরা যে যার জায়গা থেকে নিজের যুক্তিতর্ক, নিজের যে ইস্যুগুলোকে আমরা ঠিকমতো উপস্থাপন করতে পারিনি বলেই তো সমস্যা হচ্ছে। সো সংসদে যেটা আলোচনা হচ্ছে, বিএনপি এবং জামাত ইসলামী অপোজিশন লিডার তারা যে কথাবার্তা বলছে, আমরা তো চাই যে সংসদে তারা তাদের কথাগুলো বলুক, যত ঘন্টা যত সময় লাগে সংসদের নিয়ম মেনে তারা যদি কথাগুলো বলে। আমার কাছে মনে হচ্ছে যে বাকযুদ্ধটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতি এরই অংশবিশেষ, এরই অংশ। সো এখানে দূরত্ব বাড়া কমার বিষয় নেই। তবে হ্যাঁ, যদি সংসদে যে কথাগুলো বলছে এই কথাগুলো তো এখন আমার ধারণা এখন তো নিঃসন্দেহে এগুলো সরাসরি জনগণের সামনেও প্রচারিত হচ্ছে। মানুষ জানবে যে যারা কথাগুলো বলছে সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক, যে কথাগুলো অযৌক্তিক বলছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী একটা দেশ ক্লিয়ার করে বলেছেন যে এই সংসদটাকে আমরা রাজনীতির কেন্দ্রবিন্দু করতে চাই। আমাদের সমস্ত সমস্যা সম্ভাবনা যে ইস্যুগুলো আছে এগুলোকে আমরা সংসদে আলোচনা করতে চাই, সংসদে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে চাই। সো আমরা শাণিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা আমাদের ইস্যুগুলো জনগণের কল্যাণে তুলে ধরবো। তো সেক্ষেত্রে যদি বাকযুদ্ধ যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো সমস্যা নেই। এবারে নির্বাচন নিয়ে অনেক সমালোচনা কিংবা একটা আলোচিত জায়গা ছিল আদৌ এই নির্বাচনটি হবে কি না, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন নাকি সত্যিকার অর্থে নির্বাচন হবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করবে। সেই জায়গাটি নিয়ে যখন আসলে সম্প্রতি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাইয়ের নিশ্চয়ই একটি বক্তব্য আপনিও শুনেছেন, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রাখতে 29 সাল পর্যন্ত কোনো একটা প্ল্যান ছিল এবং সেটি আসলে সাজিয়েছিল বাংলাদেশের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন যাদেরকে ডিপ স্টেট বলা হয়। সেটি আসলে পুরো বাংলাদেশকে খানিকটা ভাবিয়েছে। এই ডিপ স্টেটটা কি আসলে এটা চাচ্ছিল? তাহলে আসলে বিএনপি কিভাবে এই নির্বাচনটা করলো, সেখানে কোনো সমঝোতা হয়েছে কিনা? না, সমঝোতা সরকারের সঙ্গে তো আসলে সমঝোতার কোনো কিছু নেই। আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যখন বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন 5ই আগস্ট থেকেই উনি যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা কিন্তু ছিল সরকারকে সহযোগিতামূলক। প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো সবার সরকার ছিল, যারা গণতন্ত্রের পক্ষে, যারা ভোটাধিকারের পক্ষে, যারা জনগণের সরকার ব্যবস্থা প্রবর্তনের পক্ষে, সবাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়েছিল। হ্যাঁ, আমরা দেখেছি এর মধ্যখানে মাঝে মাঝে অনেকের কাছে মনে হয়েছে, জনগণের কাছে মনে হয়েছে যে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা বুঝি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, তারা বুঝি অন্য কিছু চিন্তা করছেন, এমন ধারণা এমন বিশ্বাস মানুষের মধ্যে আমরা দেখেছি। বাট আমার কাছে মনে হয়েছে শুরু থেকেই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ওনার একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল যে উনি প্রত্যেকটা বক্তব্যে আমি দেখেছি উনি বলেছেন যে বাংলাদেশে এমন একটা সরকার যে জনগণের ভোটে, জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠা করতে চায় মানুষ। এবং এই কারণেই যে 15 বছর একটা সরকার যে ফ্যাসিস্ট সরকার হয়ে উঠলো, এই কারণে যে জনগণের অধিকারটাকে কেড়ে নিয়েই তো হলো। তো জনগণের এবং ওনার একটা রাজনৈতিক দর্শন আছে আসলে, আপনারা খেয়াল করেছেন কিনা, উনি যেটা মনে করেন যে নাগরিকদেরকে শক্তিহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিমান হতে পারে না। একটা রাষ্ট্রে যদি নাগরিকরা তা ভোট দিতে না পারে, ইচ্ছে মতো কথা বলতে না পারে, মত প্রকাশ করতে না পারে, তাহলে সেই রাষ্ট্রীয় নাগরিকরা যদি করতে না পারে সেই রাষ্ট্র শক্তিশালী হয় কিনা, আমার কাছে মনে হয় শক্তিশালী হয় না। এই কথাটা উনি খুব ভালো করে বোঝেন এবং এ কারণে উনি চেয়েছিলেন যে কোনোভাবেই হোক এই সুযোগটা যেন হাত ছাড়া না হয়, জনগণ যেন বাংলাদেশের জন্য। এখানে যদি একটা প্রশ্ন করি, এই যে আপনি বলছিলেন যে কোনো ভাবে আসলে জনগণের রায় জয়ী হোক, সেই সুযোগটি আসলে যাতে হাতছাড়া না হয় সেটি প্রধানমন্ত্রী বারবার ভেবেছেন। তাহলে কি প্রশ্নটা তো এখানেও একটু করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আসলে কি মন থেকে চায়নি নাকি বিএনপি আসলে এই কাজটি হতে দেয়নি দেখে নির্বাচনটা সম্ভব? এখন বিএনপি হতে দেয়নি বলে কিন্তু বিএনপি হতে দেয়নি মানে বিএনপির সঙ্গে জনগণ ছিল, বিএনপিকে যারা সমর্থন করে, বিএনপি তো এক আন্দোলন করেছে এবং বিএনপির সঙ্গে যারা বাংলাদেশে গণতন্ত্রকামী অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে সমমনা তারাও ছিল। এই সবাই মিলে নিঃসন্দেহে জনগণের চাপ,
বিএনপির আলাদা কোনো মেকানিজম না। বিএনপি জনগণ যারা এই রাষ্ট্রের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলো বিএনপির প্রতি সাপোর্ট ছিল, এবং এই মানুষগুলোর যে প্রতিফলন সেটাই হচ্ছে বিএনপি চেয়ারপারসন তার কথা, বিএনপি চেয়ারম্যান ওনার কথায়, ওনার বক্তব্যে, ওনার কর্মের মধ্যে তুলে ধরেছেন। সো এই জনগণের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের, বিএনপির যেই সমঝোতা হয়েছে জনগণের সঙ্গে, গণতান্ত্রিক জনগণের সঙ্গে বিএনপির এবং বিএনপি চেয়ারম্যানের যে সমঝোতা হয়েছে, এই সমঝোতারই ছিল মূল শক্তি। এবং এই শক্তির কারণেই, আর যদি কারো মনের মধ্যে কোনো কিছু থেকেও থাকে, তারা অন্য কিছু করার সাহস পায়নি। এবং সবচেয়ে বেশি আসলে বিএনপি এবার নির্বাচনী প্রচারণা যেটা বলেছে যে সবার আগে বাংলাদেশ, প্রধানমন্ত্রী এখনো বলছেন, এবং সেই বাসটিও আসলে সবার নজর কেড়েছিল। এখানে এই জায়গাটাতে একটু আসি, এই যে যেই জায়গাটিতে দাঁড়িয়ে বিএনপি ক্ষমতা গ্রহণ করলো, সেই সময়টাতে 23 লাখ কোটি টাকা ঋণের বোঝা আছে বাংলাদেশের উপরে। অর্থনৈতিকভাবে একেবারে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে আমাদেরকে বিগত সরকার। এখান থেকে দাঁড়িয়ে আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণ চ্যালেঞ্জিং নিঃসন্দেহে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসলে আপনাদেরকে কি প্ল্যান আছে? এবং এর সাথে একটু যুক্তই করতে চাই আমি, উন্নয়ন সহযোগী যে দেশগুলো আছে তাদের সাথে আসলে সম্পর্কটা এখন কেমন হবে? খারাপ তো হওয়ার কোনো, মানে খারাপটা কেন হবে? প্রথম কথা হচ্ছে খারাপটা কেন হবে? আমরা তো এই কথা বলছি সবার আগে বাংলাদেশ, মানে হচ্ছে যে প্রত্যেকটা দেশের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে না, স্বার্থের বিনিময়ে নয়। এই জায়গা থেকে আমরা বলি যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ। আমরা আগে যেটা দেখেছিলাম যে মানুষের স্বার্থের সঙ্গে সমঝোতা করে আমরা অন্য দেশের সঙ্গে সম্পর্কটা, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলি কিংবা তাবেদারিমূলক সম্পর্ক বলি, এগুলো আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আমরা সেটা করতে চাই না। আমাদের কথা হচ্ছে যে প্রত্যেকটা দেশ আজকে একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে বিষয়। এই যে আজকে এখন দেখবেন যে যুদ্ধ হচ্ছে, ইরান আমেরিকা যুদ্ধ হচ্ছে, ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যেও আবার কিছু এই যারা যুদ্ধে লিপ্ত যে সমস্ত দেশগুলো, এদের মধ্যেও কিন্তু কিছু কমন ইস্যু আছে, কমন ইন্টারেস্ট আছে, তারা নিজেরা আলোচনা করছে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে একটা বিশাল আলোচনা আছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে যে সম্পর্ক বাংলাদেশের ছিল, সেখান থেকে সম্পর্ক উন্নয়নের কথা আমরা বারবার বলতে শুনেছি এই সরকারকে। সেই উন্নয়নের জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? সেই জায়গাগুলো আসলে কিভাবে কাজ করছে বিএনপি সরকার? উন্নয়নের জন্য তো আলাদা করে কোনো কাজ করার কোনো বিষয় নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কারোর সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক করছি না, কোনো স্পেসিফিক কোনো দেশকে আমরা আলাদা করে শত্রু ভাবছি না। আমাদের কথা হচ্ছে যে ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্লোগানটা কিংবা যে পলিসিটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে, দেশ এবং জনগণের স্বার্থকে সমুন্নত রেখে আমরা যেই দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক মেনটেন করতে হয়, বাংলাদেশ সরকার সেটাই করবে। আলাদা বিশেষ কোনো সম্পর্কের বিষয় না এখানে। জি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কিছু চুক্তির কথা আমরা শুনেছি যেগুলো আসলে সাধারণ জনগণকে জানানো হয়নি। সেই চুক্তিগুলো নিয়ে অনেক আলোচনা আছে। সেই চুক্তিগুলো আসলে কেন করা হয়েছে বা কিভাবে করা হয়েছে বা জনগণের কল্যাণে করা হয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। বিএনপি সরকার আসলে সেই চুক্তিগুলো জবাবদিহিতামূলক জায়গায় আনবে কিনা, এবং তারা আসলে নতুন করে কি ধরনের চুক্তি গ্রহণ করতে যাচ্ছে? বাংলাদেশ আসলে নানানভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখানে আসলে যেই রাষ্ট্রগুলোর সাথে আমরা এখন কাজ করছি, যাদেরকে নিয়ে আসলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, তাদের সাথে নিশ্চয়ই বাংলাদেশের পররাষ্ট্রনীতিও অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের কতখানি আছে? প্রথম কথা হচ্ছে আপনার এই কোয়েশ্চেনটা করার উদ্দেশ্যটা কি, সক্ষমতা নিয়ে প্রশ্নটা করার উদ্দেশ্যটা কি? আমাদের কাছে, আপনার কাছে কেন মনে হয়েছে সক্ষমতা নেই? কারণ বিগত সময় আমরা নানান সময় দেখেছি আসলে সরকার নিজের স্বার্থে কাজ করেছে, রাষ্ট্রীয় স্বার্থে নয়। এখন আসলে আমরা একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং আমরা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমরা যে বিগত সময় যে চুক্তিগুলো হতে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, দেখেছি যে সেই চুক্তিগুলো, বেশ কিছু চুক্তি জনগণের সামনে আসলে উপস্থাপন করানো হয়নি, জানানো হয়নি কেন করা হচ্ছে, দেশের স্বার্থে নাকি কিসের স্বার্থে। এখন আসলে এই ধারা থেকে পরিবর্তন আসবে কিনা? রাইট, তাহলে এবার ঠিক আছে যে আপনি যেই প্রশ্নটি করেছিলেন, আসলে রাষ্ট্রের সক্ষমতার কথা যদি বলেন, এই রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে যদি জনগণের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাহলে রাষ্ট্রের সক্ষমতা বেড়ে যায়। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে নাগরিকদেরকে শক্তিহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিবান হতে পারে না। সো এই জনগণের সঙ্গে যদি সরকারের সম্পর্ক, রাষ্ট্রের সম্পর্ক খুব নিবিড় থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো দেশের সঙ্গে আমরা কথা বলতে, তাদের সঙ্গে আমাদের স্বার্থ আদায় করার জন্য কিংবা আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ নিঃসন্দেহে যোগ্য ভূমিকা রাখতে পারবে, এবং এই সরকারের জন্য পারবে। আমার কাছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের জনগণ এখন এই সরকারের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে
প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখিয়েছেন, প্রধানমন্ত্রীকে আমার কাছে মনে হয়েছে গত এই প্রায় তো 37-38 দিন হয়ে গেল এই সরকারের। আমার কাছে মনে হয়েছে মানুষ এই প্রধানমন্ত্রীকে আস্থায় নিয়েছে এবং মানুষ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছে এবং প্রধানমন্ত্রীও সেই বিশ্বাস, জনগণের বিশ্বাস বজায় রেখে কাজ করার চেষ্টা করছেন। সো আমার কাছে মনে হচ্ছে জনগণের সঙ্গে যদি এই প্রধানমন্ত্রীর সরকারের এই সম্পর্কটা নিবিড় থাকে, তাহলে আমাদের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। আপনি তো আসলে প্রধানমন্ত্রী খুব কাছাকাছি থেকেছেন, আমি একটু একটা জিনিস জানতে চাই। আপনি যে আস্থার কথা বলছিলেন, একটা লম্বা সময় দেখেছি বাংলাদেশের জনগণ পুরো রাজনীতি থেকে আসলে আস্থা ফিরিয়ে নিচ্ছিল, তাদের রাজনীতির উপরে আস্থার জায়গাটা অনেকটা কমে গেছিল। এই নির্বাচনের পর বাংলাদেশের মানুষ আসলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে পেয়েছে এবং রাজনীতিতে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মকাণ্ডে সেই আস্থা ইতিমধ্যে তিনি জুগিয়েছেন। এরপরেও নানান রকমের চ্যালেঞ্জ তো নিশ্চয়ই থাকে, সেই ভারটাও থাকে, জনগণের প্রত্যাশাটাও এখন আকাশচুম্বী। সেই প্রত্যাশার সামনে আসলে ভারটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে একটা চাপ তো আছেই। আমি শুরুতে অনেকবার বলেছিলাম যে নির্বাচনের আগে যখন আমরা সারা দেশ ঘুরেছি, তো আপনি বলছিলেন যে আমরা একটা বাস নিয়ে ঘুরেছিলাম সবার আগে বাংলাদেশ। তো এই বাস যখন চলা শুরু করেছে 1 ঘন্টার পথ যেতে যেতে লাগে হচ্ছে 4 ঘন্টা। আমার কাছে মনে হচ্ছে যে তখন বিভিন্ন দেশ থেকে জার্নালিস্ট এসেছিলেন বিএনপি চেয়ারম্যানের ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন আমরা মাঝে মাঝে ওই বাসে 2 জন সাংবাদিককে, বিদেশি সাংবাদিকদেরকে আমরা বলেছিলাম যে আপনারা এখানে উঠে তখন কথাবার্তা বলেন। তো আমার মনে হচ্ছে ময়মনসিংহ থেকে গাজীপুরে আসতে প্রায় কমপক্ষে 4 ঘন্টা সময় লেগেছে। হাজার হাজার মানুষ, প্রত্যেকটা মানুষ তো প্রধানমন্ত্রীকে দেখছেন, এত বছর পরে 17 বছর পরে উনি দেশে ফিরেছেন, দেখছেন। তো তাদের যে চাহনি, এটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ওনারা মনে করেছেন যে একজন আমাদের সামনে একজন নেতা এসছেন, উনি আমাদের আশা ভরসার প্রতীক। তো আমি দেখেছি যে প্রধানমন্ত্রী প্রত্যেকটা লোকের সঙ্গে ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে চোখে চোখ বিনিময় করা, হাত ইশারা করে তাদের সঙ্গে কানেক্টেড হওয়া, এই জায়গাগুলো উনি যেভাবে দেখেছেন তখন। এবং নির্বাচন এরপরে যখন রাষ্ট্র ক্ষমতায় উনি আসলেন, আমার কাছে মনে হচ্ছে ওই যে মানুষের যে ভালোবাসাটা উনি যেটা রিসিভ করেছিলেন ক্যাম্পেইনের সময়, এটা তার খুব ভালোভাবে মনে আছে থাকার কারণে সে মানুষগুলোকে এখনও তিনি দূর ঢেলে দিতে পারেননি। যার কারণে উনি যেখানেই যান সেখানেই যখন মানুষ আসে, উনি কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও কিন্তু জনগণের মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখেছি অনেক জায়গায় ওরাঙ্গন উদ্বেগ প্রকাশ করছে উনি এটা করবেন কিনা, কিন্তু উনি জনগণের মধ্যে থেকে যাচ্ছে। এর কারণটা হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে মানে সব কথা শেষ কথা আমি এভাবে বলি, আসলে জনগণ ওনাকে বিশ্বাস করে, উনি জনগণকে বিশ্বাস করেন। এবং আপনার মনে আছে কি না, উনি 2001 সাল থেকে যখন 2006 সাল পর্যন্ত একবার যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনও উনি কিন্তু ওনার দল সরকারের অংশ ছিল, উনি ব্যক্তিগতভাবে সরকারের অংশ ছিলেন না। কিন্তু উনি তখন সারা বাংলাদেশে তৃণমূল সম্মেলন করেছিলেন, খেয়াল আছে আপনাদের? তখন প্রত্যেকটা এই যে 64 ডিস্ট্রিক্টকে উনি 20টা অঞ্চলে ভাগ করে 20টা কনফারেন্স করেছিলেন এবং তৃণমূল থেকে কথাবার্তা, মানে তৃণমূলের যারা প্রতিনিধি ওদের সঙ্গে কথাবার্তা বলেছেন। উনি কথাবার্তা বলে তারপরে একটা সুপারিশমালা তৈরি করেছিলেন। ওই যে জনগণের সঙ্গে যে ওনার যে সম্পর্কটা হয়েছিল, এই দীর্ঘ 17 বছর উনি যখন লন্ডনে ছিলেন, ওই প্রবাস জীবনেও কিন্তু ওই জনগণের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়নি, বরং এরপরে ফিরে এসে উনি আসার পরে এয়ারপোর্ট থেকে উনি যখন এসেছিলেন, হ্যাঁ সেটা পেয়েছেন। ওই যে ষড়যন্ত্রের কথা বলছেন, কিংবা ওনার আসলে নিরাপত্তা নিয়ে একটা বড় শঙ্কার জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশে ফিরে আসার পর, সেই জায়গাটিতে ডিপ স্টেটের কথা যখন আমরা বলছিলাম, সেই ষড়যন্ত্রটা কি আসলে এখনো আছে? যদি থেকে থাকে, বিএনপি ষড়যন্ত্রটা ভাঙার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? ষড়যন্ত্র যদি করেন, ষড়যন্ত্র তো আর সবাই দেখিয়ে দেখিয়ে করছে না। যদি সবাই দেখিয়ে দেখিয়ে ষড়যন্ত্র করে, তাহলে তো আপনি এটা ভাঙবেন। ষড়যন্ত্র তো ষড়যন্ত্রই। হ্যাঁ, তবে আমার কাছে এটা মনে হচ্ছে বিএনপির এখন পর্যন্ত আমি যেটা দেখেছি প্রধানমন্ত্রীকে, উনি আসলে ওনার ভালোবাসা দিয়ে জনগণের সঙ্গে ওনার সম্পর্কটা নিবিড় করে, গভীর করেই জনগণকে সঙ্গে নিয়েই উনি এগোতে চান। এবং সেই কোনো ষড়যন্ত্র যদি থেকে থাকে, সেটাকে উনি মোকাবেলা করতে চান জনগণকে সঙ্গে নিয়েই। এটার জন্য আলাদা করে খুব একটা কোনো কিছুকে উনি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এই 1 মাসে বিএনপির অনেক সাফল্য আছে, যদিও 1 মাস আসলে বিএনপিকে সফল কিংবা অসফল বলার মতো যথেষ্ট সময় নয়, তারপরেও সফলতা যেহেতু বেশি। আগামী 5 বছর এই সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, আগামী 5 বছর আসলে তারা এই সাফল্যটা ধরে রাখতে পারবে বলে কি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে যতই দিন যাবে আরও কঠিন সময় আসবে, আবার অনেক ক্ষেত্রে অনেক সহজ সময় আসবে।
ওই যে শুরুতে যেটা বললাম, যদি সদিচ্ছা থাকে, যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে তো এটা করা সম্ভব। এবং আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, ধরেনই যে এখন যে উনি যমুনাতে আসছেন না, উনি যেখানে উঠেছেন উনি সেখানে আছেন। উনি যে অফিসে এসে কৃচ্ছতা সাধন করার জন্য উনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, একটা বড় কিছু কাজ ওনার আমি দেখেছি। কিংবা একেবারে ঠিক সময় মতো সকাল 9টার মধ্যে না, অফিস করা। ওনার বড় কিছু কাজ আমি দেখেছি, যেই কাজগুলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে, আমি যে বিশ্বাসের জায়গায় কথাটা বলি, উনি কাউকে কোনো কথা বলার আগে উনি সেই কাজটা নিজে করেন, করে দেন তারপরে অন্যকে বলেন। এই যে কৃচ্ছতা সাধনের কথা বলেন, উনি অফিসে গেলে লাইট কমিয়ে দেয়া, উনি অফিসে গেলে অযথা আপনার ইলেকট্রিসিটি, পানি এগুলো খরচ করা, এই অপচয় না করা, এই কাজগুলি উনি যখন ব্যক্তিগতভাবে বলেন, সেটা আবার অন্যকে বলতে বলেন। সো যেহেতু এই রেসপন্সিবিলিটিটা ওনার মধ্যে আছে এবং উনি নিজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চান, আমার কাছে মনে হচ্ছে যে সামনে আরো অনেকগুলো চ্যালেঞ্জ থাকলে এগুলো মোকাবেলা করা সম্ভব। যতখানি চ্যালেঞ্জিং ছিল, হতে পারে আগামী 5 বছর আরো বেশি চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনাদের প্রস্তুতি কতখানি আছে? প্রস্তুতি হচ্ছে, দেখেন, এইটা বড় বড় প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় আছে, বাট আমার কাছে একটা জিনিস মনে হয় যে উনি শুরু থেকে যেই জায়গাটা চাইছেন, যে সরকার তো আর আলাদা করে কোনো কিছু না, এটা তো জনগণের নির্বাচিত একটা বডি পরিচালনা করে। আমার কাছে এইভাবে যদি বলি আমি, যে সরকার যদি একটা পরিবহন হয়, তাহলে যিনি চালক, এই পরিবহনের যিনি চালক, উনি যদি সুদক্ষ হন, সক্ষম হন, তাহলে ওই পরিবহনটা ওইটা একটা লক্ষ্য চূড়ান্ত লক্ষ্যে যেতে সমস্যা হয় না। আমার কাছে মনে হচ্ছে যে ওনার যে জায়গাটা হচ্ছে যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান, উনি চান যে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার নিজস্ব নীতি নিয়ম বিধিমালার আলোকে চলুক। অর্থাৎ সবার আগে বাংলাদেশে যে চালকের আসনে তারেক রহমান বসেছেন, সেই বাসটি আসলে সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। একদম শেষ সময় চলে এসেছি সালেহ শিবলি, আমি একটা অন্যরকম প্রশ্ন দিয়ে একটু আজকের এই বিশেষ আয়োজনটা শেষ করতে চাই। আপনি প্রধানমন্ত্রী প্রেস সচিব, অর্থাৎ এই যে মিডিয়া আছে সেগুলো সবকিছু নিশ্চয়ই আপনার নজরে থাকছে। আপনি নিজে একটা লম্বা সময় সাংবাদিকতা করেছেন, একটা দীর্ঘ সময়, 1 যুগেরও বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকরা নিজেদের মতন করে কথা বলতে পারেননি, নিজেদের মতন করে তারা তাদের কাজ করতে পারেননি। বিএনপি সরকার আসলে সেই সুযোগটা আমাদেরকে দিবে কিনা, আপনি আমরা সবাই যারা আমাদের এই কাজটি করছি, অর্থাৎ গণমাধ্যম আসলে কতখানি স্বাধীন হতে পারবে এই সময়টাতে? আপনি দেখার জন্য এই যে আমরা যে কদিন বিএনপি যে কদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, এর মধ্যে আপনারা এমন কোনো কিছু অনুভব করেছেন কিনা যে আপনাদের উপরে কোনো জায়গা থেকে ফোন আসা, নিষেধ করা, এগুলি পেয়েছেন কিনা? যদি না পান, ভবিষ্যতে পাবেন না, তো পাওয়ার তো কোনো কারণ নেই। আমরা তো এই জায়গাটা বিশ্বাস করি যে বিএনপিতে এই জায়গাটা বিশ্বাস করে যে সবার, আপনার মতের, যদি দায়িত্বশীল এবং স্বাধীন সাংবাদিকতা বিএনপি বিশ্বাস করে। বিএনপি সেই জন্ম থেকে আরম্ভ করে এই আজ পর্যন্ত এমন তো ইতিহাস নাই, যেহেতু ট্র্যাক রেকর্ডটা আছে যে আমরা বিএনপি সবসময় ভিন্ন মত, ভিন্ন দলের মানুষের মতামতকে প্রকাশ করার পক্ষে অবস্থান সবসময় থাকে। আমার ধারণা, আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের সেই জায়গাটা থাকবে। এবং সবার আগে বাংলাদেশটির স্বপ্ন আপনারা পুরো বাংলাদেশ দেখছে, আমরা চাই সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন হোক। অসংখ্য ধন্যবাদ সালেহ শিবলি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের বিশেষ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ ডিবিসির সাথে থাকবার জন্য।